আমরা সাধারণত জানি শিকারী বসবাস করে মানুষের মধ্যে এবং শিকার করে জঙ্গলের জীবজন্তুকে, কিন্তু আজ গল্পটা সম্পূর্ণ ভিন্ন। শিকারী বসবাস করে জঙ্গলে এবং শিকার করে মানুষকে। কিন্তু কেন? আজকের মুভি ক্রেভেন দ্য হান্টার। রাশিয়া। বরফে ভরা এক বিশাল এবং নির্জন রাস্তা দিয়ে একটি গাড়ি এগিয়ে যাচ্ছে। এই গাড়িটা রাশিয়ার শক্তিশালী ডিফেন্স ফোর্সে। এই গাড়িতে একাধিক সোলজার রয়েছে, একইভাবে একাধিক অপরাধীরাও রয়েছে। গাড়িটা একটি গ্যাস স্টেশনে দাঁড়ায় এবং এমন অবস্থায় গাড়ি থেকে প্রত্যেকটা অপরাধী বাইরে বেরিয়ে আসে। মিলিটারি অফিসাররা তাদেরকে সুরক্ষিতভাবে এবং কড়া নজরে রাখে। এদের মধ্যে একজন থাকে যার নাম সার্গেই। সার্গেই একজন শিকারী। সে নির্মমভাবে জঙ্গলে থাকা সমস্ত রকম জীবজন্তুকে শিকার করে ফেলে, আর এই কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। রাশিয়ায় অবস্থিত এই জেলে শুধুমাত্র সার্গেই নয়, বরং তার মতো ভয়ানক আরও অনেক কয়েদি রয়েছে এবং এখানে প্রতিনিয়ত তারা সার্গের ওপর টর্চার করার চেষ্টা করে। চেষ্টার কারণেই তারা সার্গেকে কখনোই হারাতে পারে না, বরং সার্গেই তাদেরকে সবসময় হারিয়ে দেয়। কিন্তু একদিন এমন পরিস্থিতি চলে আসে, বেশ কিছু গ্যাংস্টার তাকে একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে। তাদের লিডার তাকে প্রশ্ন করে, তুমি একজন হান্টার, এটা আমি ভালোভাবেই জানি, এবার বলো তুমি কি ধরনের শিকার করো। সার্গেই এক কথায় উত্তর দেয়, ঠিক তোমার মতো মানুষকেই আমি শিকার করে থাকি। এবং এরপর সে সামনে থাকা অস্ত্র হাতে তুলে নেয় এবং এক এক করে প্রত্যেককে সে মেরে ফেলে। এরপর সে জেলের একদম টপ ফ্লোরে পৌঁছে যায় এবং ছাদের ওপর থেকে লাফ দিয়ে অন্য ছাদে চলে যায়। পেছন থেকে প্রত্যেকটা সোলজার তার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু সার্গেই এত দ্রুত গতিতে পালিয়ে যায় যার ফলে তারা একটা গুলিও সঠিক জায়গায় টার্গেট করতে পারে না। সে দৌড়াতে দৌড়াতে একটি খোলা বরফে ঘেরা জায়গায় পৌঁছায়। তুষার ঝড় সবে মাত্র উঠেছিল। সে সেখানে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তুষার ঝড়ের কারণে নয়, বরং সে কিছু একটা শুনতে পেয়েছে। এই আওয়াজ খুবই পরিচিত। সে লক্ষ্য করে নেকড়েগুলো তার দিকে এগিয়ে আসছে। সে দৌড়াতে শুরু করে, কারণ তার কাছে কোনো অস্ত্র নেই। সে দূরে একটি প্লেন দেখতে পায় যেটা তাদেরই টিমের প্লেন ছিল। সে সেটাতে উঠে পড়ে এবং এখান থেকে পালিয়ে যায়। সকাল হলে রাশিয়ার প্রত্যেকটা সোলজার চারিপাশটা ভালোভাবে তল্লাশি চালায়। তারা সার্গেকে খুঁজে পায় না, বরং কিছু কয়েদিকে খুঁজে পায় যারা মৃত অবস্থায় বরফের মধ্যে পড়েছিল। কিন্তু এই সার্গে নামের ছেলেটি এত শক্তিশালী এবং রুক্ষ কিভাবে হলো? সে কেন এমন শিকার করে এবং কেন সোলজার তাকে ধরতে চায়? আসলে এই ঘটনা শুরু হয়েছিল ঠিক 16 বছর আগে, যখন সার্গে তার ভাইয়ের সাথে নিউ ইয়র্কে একটি কলেজে পড়াশোনা করত। তার ভাইয়ের নাম ডিমিত্রি। একদিন এদের দুজনের কাছে খবর আসে তাদের বাবা তাদের দুজনকে নিতে আসছে। এরা দুজন খুব খুশি হয়ে যায়। আসলে ডিমিত্রি এবং সার্গের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তারা একটা সময় বন্ধু ছিল এবং তারপরে তারা একে অপরকে ভাই বানিয়ে নিয়েছে। একইভাবে সার্গের বাবাও ডিমিত্রিকে ঠিক ততটাই ভালোবাসে যতটা সে সার্গেকে ভালোবাসে। এবং তাদের বাবা তাদেরকে নিতে আসে এবং গাড়িতে থাকাকালীন সে প্রথমবার জানায় তাদের মা আর বেঁচে নেই। সে ইচ্ছা মৃত্যু বরণ করেছে, আর এটাই কারণ সে তাদেরকে নিতে এসছে। তাদের বাবা তাদেরকে বলে তারা আর বাড়িতে যাবে না, বরং শিকার করতে যাবে। ইতিমধ্যে বেশ কিছু মানুষ জঙ্গলে একটি সিংহকে দেখতে পেয়েছে, তাই আমরা সবাই একসাথে শিকার করতে যাব। উত্তরের ঘানাতে খুব কম মানুষই বসবাস করে। এটা এত নির্জন এবং ভয়ানক জায়গা যেখানে সিংহ এবং বিভিন্ন রকম জীবজন্তুদের জন্য একদম পারফেক্ট জায়গা। আর এখানেই এক ফ্যামিলিকে দেখানো হয় যেখানে দুজন মানুষ বসবাস করে। একজন হলো বয়স্ক মহিলা এবং তারই নাতনি ক্যালিপসো। এই মহিলা তার নাতনিকে একটি ওষুধ দেয় এবং বোঝায় এই ওষুধের কি কি গুণ রয়েছে এবং এটা দিয়ে সে কি ধরনের রোগ সারাতে পারবে, সবকিছুই বুঝিয়ে দেয়। মেয়েটি লক্ষ্য করে এই বোতলটার উপরে একটি চিহ্ন আঁকা রয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে এই চিহ্নটা আসলে কিসের। তখন গিয়ে মহিলাটি তাকে বলে এটা হলো পাপা লেগবার আত্মার চিহ্ন এবং এই পাপা লেগবা স্বর্গের দরজা খুলে দেয়। মহিলাটি তাকে বোঝায় এই ওষুধ তোমার খুব শীঘ্রই দরকার হবে এবং তখন তুমি বুঝে যাবে তোমার এটা দিয়ে কি করতে হবে। এবং ঠিক পরের মুহূর্তে ঘানা তৃণভূমি থেকে একটি বিশাল এবং তীব্র গুলির আওয়াজ ভেসে আসে। এখানে দেখা যায় সার্গেই এবং তার ফ্যামিলি এখানে শিকার করতে এসছে। সার্গের বাবা অলরেডি একটি হরিণকে শিকার করে ফেলেছে। সে হরিণের ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত সার্গের কপালে লাগিয়ে দেয়। তার বাবা তাকে বোঝায় কখনোই মৃত্যুকে ভয় পাবে না, আমরা হলাম শিকারী এবং এরা হলো শিকার। কিন্তু তার বাবা ডিমিত্রির সাথে ভালোভাবে কথা বলে না। সে বলে তুমি খুবই দুর্বল দেখাচ্ছ, তাই তুমি শক্তিশালী হও এবং শিকার করতে শেখো। রাত হলে এরা দুই ভাই একসাথে গল্প করতে শুরু করে এবং ডিমিত্রি বেশ দুঃখ পেয়েছে। তার মতে তার বাবা কখনোই তাদের দুজনকে সমান চোখে দেখে না, এমনকি সে তার ভাইয়ের মতো কখনোই হতে পারবে না। কিন্তু সার্গেই তাকে বোঝায় এবং বলে তুমি কখনোই এমন চিন্তা ভাবনা মনে আনবে না।
রাত গভীর হলে সার্গের বাবা তার বন্ধু শিকারীদেরকে নিয়ে গল্প করতে শুরু করে। তাদের আলোচনা হয় সেই সিংহটাকে নিয়ে, যে সিংহটাকে তারা ইতিমধ্যে দেখেছে। পরের দিন সকাল হতেই সার্গের বাবা, যার নাম নিকোলাই, সে তার বন্ধু এবং তার ফ্যামিলি নিয়ে শিকার করতে বেরিয়ে পড়ে। প্রত্যেকে তাকে সতর্ক করে, কারণ এই সিংহটা খুবই হিংস্র। দুই ভাই হাতে বন্দুক নিয়ে পিছনে পিছনে এগোতে শুরু করে। ডিমিত্রির মনের ইচ্ছে তার বাবা যেন ওই শিকারটা করে ফেলে, কারণ সে যদি শিকারটা করে ফেলে তবে সে মহান হয়ে যাবে এবং তাদেরকে কখনোই আর শিকার করতে আসতে হবে না। কিন্তু এই কথা শুনে সার্গেই তাকে বোঝায়, মহান তখন হওয়া যায় যখন লড়াইটা সমান সমান হয়। তুমি হাতে বন্দুক নিয়ে একজনকে মেরে ফেললে তুমি কখনোই মহান হতে পারবে না। এখন এই কথা বলতে বলতে সেই সিংহ এই দুই ভাইয়ের কাছে চলে আসে। সার্গেই হাতে বন্দুক নিয়ে রেডি হয়ে যায় এবং ডিমিত্রিকে তার পিছনে থাকতে বলে। কিন্তু হঠাৎই সার্গের চোখ যায় সিংহটির চোখের ওপর এবং সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। সে তার চোখে কিছু একটা দেখতে পায়। এখন এর মধ্যে দূরে দাঁড়িয়ে থাকা তার বাবা এই সিংহটাকে দেখে ফেলে। সে গুলি চালায়, যার ফলে সিংহটা আরও হিংস্র হয়ে সার্গের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে ধরে। তার বাবা বারবার গুলি চালায়, কিন্তু এতে কাজ হয় না। সে সার্গেইকে কামড়ে ধরে এখান থেকে নিয়ে যায়। ক্যালিপসো নামের সেই মেয়েটি তার ফ্যামিলির সাথে শিকার করতে বেরিয়েছিল এবং হঠাৎই সে সেই সিংহটাকে দেখতে পায় এবং একইভাবে সার্গেইকে দেখতে পায়, যে খুব আহত অবস্থায় নিচে পড়ে রয়েছে। তার ভাগ্য ভালো থাকে, সিংহটা সেখান থেকে চলে যায়। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় এবং তার গ্র্যান্ডমাদারের দেওয়া সেই ওষুধটা সার্গের মুখের মধ্যে ঢেলে দেয় এবং তারপর অদ্ভুতভাবে সার্গেই অনুভব করে সেই সব ঘটনাগুলো যেগুলো তার সাথে ঘটে আসছে, কিন্তু তার জ্ঞান ফেরে না। মেয়েটি এখানে হেলিকপ্টার এবং প্রয়োজনীয় জিনিসগুলো ডেকে নিয়ে আসে। সার্গাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে গিয়ে তার ট্রিটমেন্ট করা হয়। বারবার সে সিংহটার দৃশ্য তার স্বপ্নে দেখতে পায় এবং একটা সময় তার জ্ঞান ফিরে আসে। সার্গেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে সে তার বাড়িতে ফিরে যায় এবং প্রথমবার সে একটি লেটার খুঁজে পায়, যেটা তার মা তার জন্য লিখেছিল। এই লেটারে তার মা তাকে বলে, তুমি জীবনে আর যাই করো, কখনোই তুমি তোমার বাবার মতো শিকারী হও না। তুমি একজন ভালো মানুষ হও, আর এটাই আমার শেষ ইচ্ছে। নিকোলাই সার্গাইকে বোঝায়, একদিন তোমাকে আমার মতো হতেই হবে, কারণ এই সব কিছু একদিন তুমি সামলাবে। এখন এই সব কিছু ডিমিত্রি পাশে দাঁড়িয়ে শুনে ফেলে। যদিও তার বাবা তাকে তাড়িয়ে দেয়, কিন্তু তার মনে একটি অবিশ্বাস চলে আসে তার বাবার ওপর। নিকোলাই চায় ডিমিত্রি পড়াশোনা করুক এবং সার্গেই ঠিক তার মতোই যেন শিকারী তৈরি হয়। সার্গেই তার মায়ের শেষ চিঠি এবং তার বাবার এরকম হিংস্র রূপ দেখে সে খুব রেগে যায়। সে নিজেকে ঘরে বন্দি করে ফেলে। এমন অবস্থায় সে একটি পাখি দেখতে পায়, যেটা জানালায় বসে রয়েছে এবং লক্ষ্য করে এই পাখিটা ঠিক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে একটা জিনিসই মনে হয়, এই পাখিটা তাকে বন্ধু মনে করছে। সার্গাই তার সেই ব্যাগটা চেক করে এবং তার মধ্যে সেই ওষুধটা দেখতে পায়। এটা ক্যালিপসো নামে সেই মেয়েটি তাকে খেতে দিয়েছিল। সে তার ব্যাগপত্র গুছিয়ে নেয়। তার কেন জানি মনে হচ্ছে এখানে থাকা তার মোটেও ভালো হবে না। সে রাতের অন্ধকারে এখান থেকে পালানোর চেষ্টা করে। সে ছাদের উপরে যায়, কিন্তু হঠাৎই নিচে পড়ে যায় এবং অদ্ভুত ব্যাপার, তার শরীরে কোনো আঘাত লাগে না, বরং সে খুব সুন্দরভাবে নিজেকে ডিফেন্ড করে ফেলে। তার ভাই ডিমিত্রি তাকে রিকোয়েস্ট করে সে যেন এখানে থেকে যায় এবং যদি চলে যায় তবে সে যেন তাকে নিয়ে যায়, কারণ তার বাবা তাকে মোটেও ভালোবাসে না। কিন্তু সার্গেই তাকে বোঝায় তাকে যেতে হবে। সে তার মায়ের সেই জায়গায় যাবে যেখানে একটা সময় তাদেরকে নিয়ে যেত, আর এই বলে সে বেরিয়ে যায়। সে সবার প্রথমে জাহাজে ওঠে। সমুদ্রে বেশ কিছুদিন যাত্রা কমপ্লিট করার পর পূর্ব রাশিয়ার একটি নির্জন জায়গায় পৌঁছে যায়। সেই খোলা নির্জন মাঠের মাঝখান থেকে সে এক ভয়ানক আওয়াজ শুনতে পায়। সে লক্ষ্য করে একদল বন্য মোষ তার দিকে ছুটে আসছে, আর এই দৃশ্য খুবই ভয়ানক, কারণ এখানে প্রচুর মোষ রয়েছে এবং সে যদি সোজা দাঁড়িয়ে থাকে তবে তারা তাকে পিষে দিয়ে এখান থেকে চলে যাবে। সার্গেই উপায় না পেয়ে সে মাথা নিচু করে বসে পড়ে এবং সে ভয়ে ভয়ে মাথা ওঠালে দেখে এক অদ্ভুত ঘটনা। সে দেখতে পায় একটি বন্য মোষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং চারিপাশ দিয়ে বাকি মোষরা এখান থেকে চলে যাচ্ছে। এমনকি অদ্ভুত ব্যাপার হলো, সেই মোষটা তাকে দেখে এখান থেকে চলে যায় এবং তার কোনো রকম ক্ষতি করে না। সার্গেইয়ের মুখে হাসি ফুটে ওঠে। তার কোথাও যেন মনে হয় এরা তার বন্ধু এবং এরা তার হেল্প করতে চায়। আস্তে আস্তে রাত হয়ে যায় এবং সার্গেই জঙ্গলের মধ্যেই বিশ্রাম নেয়। সে জঙ্গলে কিছু কাঠ দিয়ে একটি অস্ত্র তৈরি করে এবং সেটা সে গাছের মধ্যে ছুঁড়ে মারে এবং সঠিক জায়গায় সেটা আঘাত করে। তার মনে আত্মবিশ্বাস চলে আসে। সে এখন একটি হরিণকে তাড়া করতে শুরু করে দেয় এবং অদ্ভুত ব্যাপার, সে এত বড় একটি লাফ দেয় যেটা একটা মানুষের পক্ষে কখনোই দেওয়া সম্ভব নয়, কিন্তু সে সেটা দিয়ে ফেলে। এমনকি সে লক্ষ্য করে সে চেষ্টা করলে গাছেও উঠতে পারছে এবং এক হাত দিয়ে
যেখানে খুশি ঝুলতে পারছে। সে গাছের ওপর থেকে লক্ষ্য করে একদল শিকারী বেশ কিছু বন্য মোষকে মেরে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে যায়। তার মনে বেশ মায়া তৈরি হয়। এই মোষগুলোর জন্য তার দুঃখ হয়। পাশে পড়ে থাকা একটি চাকু তার হাতে তুলে নেয়। সেই শিকারীগুলো তার দিকে বন্দুক ধরে এবং তাকে সেই চাকুটা ফেলে দিতে বলে, কিন্তু সার্গেই চাকু ফেলে না। সে সেই চাকু দিয়ে এই শিকারীগুলোকে মেরে ফেলে। কিন্তু তার রাগ কমে না, কারণ বেশ কিছু শিকারী অলরেডি এই মোষগুলোকে নিয়ে এখান থেকে চলে গেছে। মুভিটা বর্তমানে ফিরে আসে। সার্গেই সেই প্লেন থেকে নামে যেই প্লেনের সাহায্যে সে জেল থেকে পালিয়েছিল। সে দীর্ঘদিন পর আবারও সেই জায়গায় পৌঁছায় যেখানে একটা সময় সে শিকারীগুলোকে মেরে ফেলেছিল। তার ফোনে তার বাবার একটি পুরনো ভয়েস মেসেজ চালু করে সে শুনতে শুরু করে দেয়। আসলে সার্গেই তার বাবার কথাও রেখেছে এবং তার মায়ের কথাও রেখেছে। তার বাবার কথা মতো সে শিকারী তৈরি হয়েছে এবং তার মায়ের কথা মতো সে বন্য জীবজন্তুকে শিকার করে না, বরং মানুষদেরকে শিকার করে। অর্থাৎ সে এখন খারাপের বিরুদ্ধে লড়াই করে। সে এখন যেখানে থাকে সেই থাকার জায়গাটাও সে এখন জঙ্গলের মধ্যে করে নিয়েছে। এমনই এক সকালে সে বেশ কিছু রাশিয়ান সোলজারদেরকে দেখতে পায়, যারা এই মোষদের শিকার করে তাদের শিংগুলো তাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। সার্গেই তাদেরকে বাধা দেয় এবং বলে, তোমরা যা করছো এটা বেআইনি, তাই তোমরা এই শিংগুলো এখান থেকে নিয়ে যেতে পারবে না। সোলজাররা তাকে ওয়ার্নিং দেয় এবং বলে, আমরা আছি 6 জন এবং তুমি একা, তাই তুমি ভেবে চিন্তে কথা বলবে, নয়তো তুমি মরে যাবে। সার্গেই তাদেরকে জানায় সে একাই তাদের জন্য যথেষ্ট। আর এই কথা বলা মাত্রই সে গাড়িতে উঠে পড়ে এবং এক এক করে মারতে শুরু করে দেয়। যে সোলজার তাকে ওয়ার্নিং দিয়েছিল সে তার গাড়ি নিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু সার্জেই তার গাড়ির নম্বরটা মন দিয়ে দেখে এবং সেটা তার মাথার মধ্যে ঢুকিয়ে নেয়। বেশ কিছুদিন পর সেই অফিসার যে সার্জেইকে ওয়ার্নিং দিয়েছিল সে লন্ডনে যায় এবং তার বসের সাথে দেখা করে তার ডিল কমপ্লিট করার জন্য, কারণ এই শিংগুলো সেখানে সে বিক্রি করে। কিন্তু এখানে এসে সে চমকে যায়, কারণ সার্গেই অলরেডি এখানে রয়েছে এবং তার হাতে একটি অস্ত্র রয়েছে। সার্গেই এখানকার ফাইলগুলো চেক করে বুঝতে পারে এরা শুধু শিংয়ের ব্যবসা নয়, বরং ড্রাগসের ব্যবসা করে এবং আরও অনেক রকম খারাপ কাজ করে। তাই সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে তার অস্ত্র দিয়েই তাকে মেরে ফেলে। এরপর সার্গেই ক্যালিপসো নামে সেই মেয়েটির সাথে দেখা করে যে একটা সময় তাকে বাঁচিয়েছিল। মেয়েটি সার্গেইকে দেখে অবাক হয়ে যায় এবং একইভাবে খুশি হয়ে যায়। সে কখনোই ভাবেনি এতদিন পর তার সাথে আবার দেখা হয়ে যাবে। এরা দুজন একসাথে গল্প করে। সার্গেই মেয়েটিকে জানায় সে এখন একজন শিকারী এবং তার ভাই এই শহরেই বসবাস করে। ক্যালিপসো একজন লয়ার হয়ে গেছে এবং সে এতদিনে যত কেস লড়াই করেছে প্রত্যেকে কোনো না কোনো খারাপ কাজ করেছে, অর্থাৎ সে খারাপ মানুষদেরকে ডিফেন্ড করে গেছে। আর এটা সার্গেই ভালোভাবে জানে, কারণ সে ইতিমধ্যে এই বিষয়ে ডিটেলসে রিসার্চ করেছে। সার্গেই তাকে পরামর্শ দেয়, কেমন হবে যদি আমরা পার্টনার হয়ে যাই? তুমি সেই কাজের মধ্যে থেকে সেই সব মানুষদের ডিটেলস আমাদেরকে দেবে যারা কোনো খারাপ কাজ করেছে এবং তারপর আমি তাদেরকে দেখে নেব। কিন্তু একজন লয়ার হওয়ার কারণে সে এরকম বেআইনি কাজের সাথে যুক্ত হতে চায় না। সে তাকে বোঝায়, তুমি যা করতে চাইছো এতে তোমার বিপদ বাড়বে ছাড়া কমবে না। অন্যদিকে অ্যালেক্স নামের এক ব্যক্তির কাছে খবর চলে যায় যে তাদের গ্যাং মেম্বাররা এক এক করে মরে যাচ্ছে এবং এর পেছনে হান্টার রয়েছে, যেই ব্যক্তি প্রত্যেককে মেরে ফেলছে। এমনকি সে জানতে পেরেছে তার কাছে একটি লিস্ট রয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী মানুষকে মার্ডার করছে। অ্যালেক্সি একজন রাশিয়ান মার্সেনারি, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে টাকার জন্য যুদ্ধ বা ফাইট করে থাকে। তার সহযোগী তাকে সতর্ক করে, হয়তো সেই হান্টারের লিস্টে তোমার নামও রয়েছে, তাই তোমার সতর্ক থাকা উচিত। এই মানুষটি নিজেকে রাইনো বলে পরিচয় দেয়, আর এর পেছনে একটি কারণ রয়েছে, আর সেটা হলো সে মেডিসিনের সাহায্যে নিজেকে রাইনোতে পরিণত করতে পারে, অর্থাৎ গন্ডারে পরিণত করতে পারে। অন্যদিকে ডিমিত্রি তার বাবার কথা মতো পিয়ানো বাজানো প্র্যাকটিস করছিল এবং এখানে প্রচুর গ্যাং মেম্বাররা চলে আসে এবং হঠাৎ তার বাবার উপর ফায়ার করতে শুরু করে দেয়। ভাগ্য ভালো থাকে এখানে নিকোলাইয়ের বেশ কিছু শিকারী বন্ধু ছিল এবং তারা এদের সাথে লড়াই করে। আসলে যারা তার বাবাকে মারতে এসছে তারা হচ্ছে রাইনোর গ্যাং মেম্বার। রাইনো যখন জানতে পারে তার প্রত্যেকটা মেম্বার মরে গেছে এবং তারা নিকোলাইকে মারতে পারেনি, তখন সে নতুন প্ল্যান শুরু করে দেয়। সে একটি ভিডিও ক্লিপে দেখে সার্গে কিভাবে তার গ্যাং মেম্বারদের ওপর অ্যাটাক করছে এবং তাদেরকে মেরে ফেলছে। সে বুঝতে পারে এটাই হলো সেই হান্টার যে তাকেও মারতে চায়। সে তার মেম্বারদেরকে বুঝিয়ে দেয় তাদের কি কি করতে হবে। অন্যদিকে সার্গেই তার ভাইয়ের সাথে দেখা করে। এতদিন পর তার ভাই তাকে দেখে খুব খুশি হয়ে যায়। আজ তার ভাইয়ের জন্মদিন,
তাই তারা দুজন একসাথে সেজে গুজে একটি বারে চলে যায় এবং এখানে ডিমিত্রি প্রথমবার জানায় কিভাবে তার বাবার ওপর অ্যাটাক হয়েছিল এবং তারা কিভাবে তার বাবাকে মারতে চেয়েছিল। রাত হলে সার্গেই তার ভাইকে বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সে যখন ঘুমোতে যায় তার ঘুম আসে না। সে ভয়ানক জীবজন্তুর অদ্ভুত শব্দ বারবার শুনতে পায়, যার কারণে তার ঘুম আসে না। সকাল হতেই সে বড় স্যুটবুট পরে বেরিয়ে পড়ে। সে যতই সাজগোজ করুক তার আচরণ জঙ্গলে থাকা জীবজন্তুর মতো হয়ে গেছে। যেমন সে লিফটে ওঠার জন্য সে দূর থেকে একটি চাকু ছুঁড়ে মারে এবং লিফটের দরজা খুলে যায়। মানুষ তাকে দেখে অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়, কিন্তু এতে তার কোনো কিছুই যায় আসে না। সে তার কাজ শেষ করে যখন বাড়িতে ফেরে সে দেখে তার ভাই বিছানায় নেই এবং বিছানায় রক্ত লেগে রয়েছে। সে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে দেখে বেশ কিছু মানুষ তার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। সে খুব রেগে যায়। সে একদম বিল্ডিংয়ের ওপরের ফ্লোর থেকে নিচে লাফ দেয় এবং তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। সে বিল্ডিংয়ের ওপর থেকে দৌড়াতে থাকে, একটা বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিংয়ে লাফ দিতে শুরু করে দেয়, যার ফলে খুব সহজেই সে গাড়িটার ওপর লাফ দেয় এবং গাড়ির কাঁচ ভেঙে ভিতরে ঢুকতে শুরু করে। কিন্তু এই গাড়িটা ছিল বুলেট প্রুফ, যার ফলে অত সহজে সে এই কাজটা করতে পারে না এবং একটার সময় সে অন্য একটি গাড়িতে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। কিন্তু তাই বলে সে হার মানে না। সে দৌড়াতে থাকে এবং সেই হেলিকপ্টারটা থামানোর চেষ্টা করে যার মধ্যে তার ভাই রয়েছে। আর এখানে এই গুন্ডাগুলো প্রথমবার রিয়ালাইজ করে এই ছেলেটির মধ্যে কত শক্তি রয়েছে। সে হেলিকপ্টারটাকে তার শক্তি দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে ফেলে, এমনকি এই পর্যন্ত সে থামে না। সে একটি লোহার রড দিয়ে হেলিকপ্টারে থাকা একজন গুন্ডাকে মেরে ফেলে, কিন্তু এত চেষ্টা করেও সে হেলিকপ্টারটাকে আটকাতে পারে না। সার্গেই ক্যালিপসোর সাথে দেখা করে এবং তাকেও এই সব কিছু জানায়। সার্গের চোখে জল চলে আসে। ক্যালিপসো তার পুরো টিম লাগিয়ে দেয় ডিমিত্রিকে খোঁজার জন্য। সার্গেই তার বাবার সাথে কথা বলে। তার বাবা জানায় সে যদি তার ভাইকে ছাড়াতে চায় তবে সেই গ্যাংদের টাকা দিতে হবে, আর এই টাকা কম নয়, পুরো $20 মিলিয়ন। সার্গেই চায় তার বাবা টাকা দিয়ে হলেও তার ভাইকে যেন ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু তার বাবা রাজি হয় না। অন্যদিকে ডিমিত্রিকে সেই গ্যাং মেম্বারগুলো টর্চার করতে শুরু করে। এখানে এই গ্যাং মেম্বারগুলো লক্ষ্য করে ডিমিত্রি তাদের কথা সুন্দরভাবে নকল করতে পারে। ক্যালিপসো তার গুপ্তচরের সাথে দেখা করে, সে তাকে খবর দেয় ডিমিত্রিকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু এখানে আমরা দেখি ওই মানুষটি আসলে সেই রাইনোর হয়ে কাজ করে। আসলে সে ক্যালিপসোকে সেই ঠিকানা দিয়েছে যেখানে ডিমিত্রি নেই, বরং রাইনো রয়েছে। এই কাজের পর রাইনোর লোকেরা এই মানুষটিকে মেরে ফেলে। অন্যদিকে ক্যালিপসো দেওয়া ঠিকানা মতো সার্গেই সেখানে পৌঁছে যায়। সে সেখানে খুব সতর্কের সাথে প্রবেশ করে। সার্গেইকে সিংহ কামড়ানোর পর তার মধ্যে আলাদা শক্তি চলে এসছে, এমনকি তার চোখে এখন পশুদের মতো আলো জ্বলে। সে সেই বিল্ডিংয়ে যায় যেখানে রাইনো রয়েছে, কিন্তু কিছুটা যেতেই সামনে পড়ে যায় একাধিক গ্যাং মেম্বার। সে তাদের সাথে লড়াই করে আর চিৎকার করে জিজ্ঞাসা করে ডিমিত্রি কোথায়, এবং এমন অবস্থায় সে দূরে জঙ্গলে দুজন স্নাইপারকে দেখতে পায়। তারা সার্গেইকে লক্ষ্য করে মিসাইল ফায়ার করে। সার্গেই বিল্ডিং থেকে লাফ দেয় এবং সার্গে প্রথমবার জানতে পারে রাইনো নামের গ্যাংস্টার তার ভাইকে কিডন্যাপ করেছে। একই সময় রাইনো ডিমিত্রিকে সেই ভিডিওগুলো দেখায় যেখানে তার দাদা সার্গে গ্যাং মেম্বারদের মেরে ফেলছে। ডিমিত্রি প্রথমবার জানতে পারে তার দাদা আসলে একজন হান্টার, আর সে একটা লিস্ট নিয়ে ঘুরছে, আর সেই লিস্টে যার নাম আসছে তাকে সে মেরে ফেলছে। আসলে এখানে রাইনো ডিমিত্রিকে এমনভাবে বোঝায় যাতে তার দাদার প্রতি তার ঘৃণা তৈরি হয়। সে ডিমিত্রিকে সেই সব মেডিসিনগুলো দেখায় যেগুলো ইউজ করে সে শক্তিশালী হয়েছে। আসলে সে ভালোভাবে জানে ডিমিত্রির বাবা ডিমিত্রিকে সবসময় দুর্বল বলতো, তাই তাকে তার রাইনো রূপ দেখায় এবং বোঝায় তার কাছে মেডিসিন আছে যার সাহায্যে তাকেও শক্তিশালী তৈরি করতে পারবে। ডিমিত্রি রাইনো কথা শুনে ইমোশনাল হয়ে যায়, কিন্তু ডিমিত্রি তাকে বলে সে তার প্ল্যানে রাজি, কিন্তু তার হয়ে কাজ করে সে তার ফ্যামিলিকে ধোঁকা দিতে পারবে না। এখন এর মধ্যে রাইনো বাইরে থেকে সিংহের শব্দ শুনতে পায়। তার প্রত্যেকটা মেম্বার সতর্ক হয়ে যায়। অদ্ভুতভাবে সেই শব্দ পরের মুহূর্তে গায়েব হয়ে যায়। একই সময় সার্গেই ক্যালিপসোকে তার বাড়িতে নিয়ে যায়, যেটা জঙ্গলে অবস্থিত। সার্গে তাকে বলে এই জায়গাগুলো তার মায়ের। এখন কথা বলতে বলতে হঠাৎ করে সার্গেই থেমে যায়। সে ক্যালিপসোকে সতর্ক থাকতে বলে এবং ঠিক তার পরের মুহূর্তেই জঙ্গল থেকে একটি নেকড়ে বাঘ ছুটে আসে এবং সোজা সার্গের ওপর হামলা করে। সার্গেই তার সাথে লড়াই করে এবং যখন তার চোখে চোখে চোখ পড়ে নেকড়েটি এখান থেকে চলে যায়। ক্যালিপসো প্রথমবার বুঝতে পারে সার্গেই কেন জঙ্গলে থাকে আর বর্তমানে তার ট্যালেন্ট কতটা। সার্গেই সেই মেডিসিনটা তাকে দেখায় যেটা আজ থেকে 16 বছর আগে ক্যালিপসো তার জন্য ইউজ করেছিল।
তাকে জিজ্ঞাসা করে এই ওষুধটা সে কোথায় পেয়েছে। ক্যালিপসো তাকে বলে এটা তার গ্র্যান্ডমাদার তাকে দিয়েছে, কিন্তু এটা সে কোথায় পেয়েছে এটা সে জানে না। সার্গের মতে এই ওষুধটা তাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। এখন তার শক্তি বেড়ে গেছে, তাই সে ঠিক এমনই আরও একটি ওষুধ চায়। কিন্তু ক্যালিপসো তাকে বোঝায় এই ওষুধ আর পাওয়া যাবে না। ক্যালিপসো সার্গেকে একটি পরামর্শ দেয়, তোমার উচিত সতর্ক থাকা। সার্গে তাকে বলে, আমি হলাম শক্তিশালী একজন হান্টার, আমি জীবজন্তুদের সাথে লড়াই করতে পারি, যেখানে একজন মানুষ এমনটা করতে পারে না। তাহলে আমি কিসের জন্য সতর্ক থাকব? মেয়েটি তাকে বোঝায়, তুমি সতর্ক থাকবে এতদিন যা তুমি করে এসছো তার জন্য। তুমি নিজের হাতে অনেক মানুষকে মেরে ফেলেছ, তাই তোমার কর্মের জন্য তোমাকে সতর্ক থাকতেই হবে। রাইনো তারপর তার টিম নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় যেখানে সার্গে রয়েছে। ডিমিত্রি তার দাদাকে কল করে। সার্গে তাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় রয়েছে, কিন্তু ফোনটা রাইনো নিয়ে নেয়। রাইনো সার্গের সাথে একটা ডিল করে। সে বলে, তুমি এবং তোমার ভাই যদি আমার হয়ে কাজ করো তাহলে আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না। কিন্তু সার্গেই ফোনটা রেখে দেয়। সে তার অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় লড়াই করার জন্য। একই সময় রাইনো জঙ্গলের মধ্যে পৌঁছে যায় এবং সে যখন সার্গের জন্য অপেক্ষা করতে থাকে ঠিক তখনই সেই নেকড়ে বাঘটা তার উপর অ্যাটাক করে, যেটা একটা সময় সার্গের ওপর অ্যাটাক করেছিল। যদিও তারা বন্দুকের ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়, কিন্তু এই সুযোগে ডিমিত্রি এখান থেকে পালিয়ে যায়। সার্গে সবার প্রথমে রাইনোর মেম্বারদেরকে এক এক করে মারতে শুরু করে এবং এই ফাইট করার কৌশল খুবই নৃশংস, কারণ সে বন্দুক ব্যবহার করে না, বরং ধারালো অস্ত্র ব্যবহার করে। রাইনো বুঝতে পেরে যায় তাদের মেম্বার এক এক করে কমছে এবং সেই হান্টার এখানে চলে আসছে। তাই সে তাদের সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ একটি হেলিকপ্টার আকাশে ওড়াতে শুরু করে এবং সেই হেলিকপ্টার থেকে অসংখ্য বোম নিচে ফেলতে থাকে। সার্গে জীবন বাঁচিয়ে পালাতে শুরু করে। জঙ্গলের চারিদিকে আগুন লেগে যায়। সার্গে বুঝে উঠতে পারছিল না সে কি করবে। ঠিক সেই মুহূর্তে তার শরীরে একটি ইঞ্জেকশন কেউ দূর থেকে ছুঁড়ে মারে এবং সেটা গেঁথে যায়, যার ফলে তার শরীরে বিভিন্ন রকম ভ্রম শুরু হয়ে যায়। যেমন সে দেখে আকাশ থেকে একাধিক মাকড়সা নিচে পড়ছে এবং সেই মাকড়সাগুলো তাকে কামড়ানোর চেষ্টা করছে। কিছু সময় বাদে রাইনোর একটা মেম্বার সেখানে আসে এবং তাকে প্রশ্ন করে, তোমার জীবনের সবচেয়ে খারাপ স্বপ্ন তুমি তাহলে দেখেই ফেললে। সার্গে তার দিকে ছুটে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে ভ্যানিশ হয়ে যায় এবং লক্ষ্য করে সেই ছেলেটি আসলে তার পেছনে দাঁড়িয়ে। আসলে সেই ইঞ্জেকশনের কারণে সে কোনো কিছুই আর সঠিকভাবে দেখতে পারছে না, এমনকি মারপিট করতেও সে অক্ষম হয়ে গেছে। তাই এই গ্যাং মেম্বাররা তাকে ইচ্ছে মতো মারধর করে এবং শেষে গিয়ে তার বন্দুক তার দিকে ধরে গুলি করার জন্য, কিন্তু সে গুলি করতে পারে না। তার আগেই ক্যালিপসো এখানে চলে আসে এবং সে তাকে মেরে ফেলে। বর্তমানে সার্গের অবস্থা একদম খারাপ। সে আগের মতো অজ্ঞান হয়ে গেছে এবং ঠিক আগের মতোই ক্যালিপসো সেই ওষুধ ব্যবহার করে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং অদ্ভুত ব্যাপার, এবারও সে সুন্দরভাবে জীবিত হয়ে যায়। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে পুরো জঙ্গল জুড়ে শুধুমাত্র রাইনোর মেম্বাররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ কিছু মেম্বার রাইনোকে খবর দেয় সেই হান্টার মরে গেছে। রাইনো খুব খুশি হয়ে যায়, কারণ তার মতে যেই মানুষটির কথা সে এতবার শুনেছে এবং যে এত শক্তিশালী, তার সাথে সে ভালোভাবে দেখা করতেও পারল না এবং তার আগেই মরে গেল। ডিমিত্রি এখনও বেঁচে রয়েছে, তাই রাইনো প্ল্যান করে এই ছেলেটির সাহায্যে সে নিকোলাইয়ের কাছ থেকে টাকা নেবে, কারণ তার একটি ছেলে বেঁচে রয়েছে এবং সেই টাকা সে অবশ্যই দিতে রাজি হয়ে যাবে। তারা প্রত্যেকে এই জঙ্গল থেকে বেরিয়ে শহরে যাওয়ার জন্য প্ল্যান করে, কিন্তু রাস্তার মাঝে দেখা দেয় এক ভয়ানক বিপদ। আসলে এই জঙ্গলের প্রত্যেকটা জীবজন্তু সার্গেকে ভালোভাবে চেনে এবং তারা তাকে বন্ধু মনে করে। তাই তার ওপর করা অ্যাটাক এই জঙ্গলের জীবজন্তুর ওপর অ্যাটাক করার সমান। তাই প্রত্যেকটা সেই বন্য মোষ রাইনো ও তার মেম্বারদের দিকে ছুটে আসে এবং এই দৃশ্য খুবই ভয়ানক। রাইনো তার মেডিসিন ব্যবহার করে তার রূপ পরিবর্তন করে ফেলে। সে রাইনোতে রূপান্তরিত হয়ে যায়। সে বন্য মোষগুলো তাদের গাড়ি উল্টে ফেলে। সার্গে দৌড়ে সোজা রাইনোর সাথে ফাইট করতে শুরু করে দেয়, কিন্তু রাইনো মোটেও কম শক্তিশালী নয়। তার শরীরের চামড়া এখন গন্ডারের মতো সব এবং তার শক্তি হাতির মতো। সে সবার প্রথমে গাড়ি হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে এই জীবজন্তুর উপর অ্যাটাক করে। এরপর সে সার্গেকে মারতে শুরু করে। সার্গে সব রকম চেষ্টা করলেও সে তার সাথে পেরে ওঠে না। কিন্তু শক্তি যতই বেশি থাকুক, যুদ্ধ জিততে হলে কৌশল জানাটা খুবই জরুরি এবং এখানেও ঠিক তেমনটাই হয়। রাইনো সার্গের গলা চেপে ধরে এবং এই সুযোগে সার্গে তার হাতের অস্ত্র রাইনোর পেটে ঢুকিয়ে দেয় এবং এরপর তাকে একটি শক্ত লোহার চেন দিয়ে বেঁধে ফেলে এবং সেই চেন বন্য মোষের গায়ে বেঁধে দেয়, যার ফলে মোষগুলো তাকে টানতে টানতে এগিয়ে নিয়ে যায়
এবং বাকি মোষ তার উপর দিয়ে চলে যায়। সার্গেই হাতে একটি লোহার রড তুলে নেয় এবং ঠিক তখনই পিছন থেকে ডিমিত্রি হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসে। তার দাদা তাকে গুলি করতে মানা করে। সে বলে, এর মৃত্যু অবশ্যই হবে, কিন্তু তোমার বন্দুকের গুলিতে হবে না, তুমি গুলি মারবে না। এরপর রাইনো মরে যায়। উত্তরের রাশিয়াতে নিকোলাই শিকারের জন্য একটি সুন্দরভাবে টেন্ট তৈরি করেছে এবং সে সেখানেই দিনের পর দিন বসবাস করছে। সার্গেই সেখানে চলে যায় এবং তার বাবার সাথে দেখা করে এবং সে প্রথমবার জানতে পারে তার বাবা রাইনোকে জানিয়েছিল সে একজন শিকারী, কারণ সে নিজে রাইনোর সাথে লড়াই করতে পারত না। সার্গেই তাকে বলে, এই প্ল্যানে আমার ভাইও মরে যেতে পারত। নিকোলাই তাকে বলে, আমি জানতাম এতে ডিমিত্রি মরবে না, কারণ তুমি তোমার ভাইকে রক্ষা করবে, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু যতই লজিক দেখাক, সার্গেই তার কথাতে সন্তুষ্ট হয় না, কারণ একজন বাবা হিসেবে সন্তানের প্রতি এমন ব্যবহার সে মোটেও মেনে নিতে পারে না। সার্গেই এখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে তার বাবার কাছে থাকা বন্দুকটার মধ্যে থেকে সব গুলি সে নিয়ে চলে যায়, যার কারণে পরের মুহূর্তেই একটি ভাল্লুক সেখানে চলে আসে এবং ভাল্লুকটা তার বাবাকে মেরে ফেলে। সার্গেই তার বাবার চিৎকার শুনতে পায়, কিন্তু সে ফিরেও তাকায় না, সে সোজা এগিয়ে যায়। 1 বছর পর সার্গে আরও একবার তার ভাইকে জন্মদিনের উইশ করতে চলে যায়, কিন্তু এখানে এসে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। ডিমিত্রি মনে করে তার দাদা ঠিক তার বাবার মতোই, এমনকি সে তার বাবার চাইতেও নৃশংস। সে বলে, আমি জানি আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে, এমনকি এটাও জানি তুমি মনে করো তুমি হচ্ছে সবচেয়ে মহান শিকারী। আর এই বলে সে এখান থেকে চলে যায়। সার্গেই তার পিছন পিছন এগিয়ে যায় এবং তাকে টেনে ধরে, কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখে তার ভাইয়ের রূপ বদলে গেছে। আসলে তার ভাই এখন রূপ বদলাতে পারে এবং এই সব কিছুই একটি ডাক্তারের সাহায্যে করে ফেলেছে। সার্গেই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ভাই একটা কথাই বলে, তুমি মহান শিকারী হতে পারবে, কিন্তু আমি কখনোই শক্তিশালী হতে পারবো না। এটা তোমার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। আমি এখন শক্তিশালী হব এবং যা খুশি তৈরি হব। আর এই বলে সে এখান থেকে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এটা একটা মার্বেল কমিক্সের উপর তৈরি গল্প, যেখানে সার্গেই হলো একজন শিকারী এবং তার ভাই ডিমিত্রি মার্বেল কমিক্সের একটি চরিত্র, যেখানে তার নাম চ্যামিলিয়ন এবং চ্যামিলিয়ন ছিল স্পাইডারম্যানের অন্যতম প্রাচীন শোধ। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।